নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত গল্প শোক। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত গল্প শোক। ছুটির দিনে বিশ্রাম সুখ, এমন বিলাসিতার কথা ভাবতেই পারে না দীপা। ছুটির দিনগুলোয় রাশি রাশি পরীক্ষার খাতা দেখে সে। দীপা টেবিলের ওপর সেই খাতার পর্বত জমিয়ে বসে বসে দাঁতে দাঁত চেপে একটার পর একটা খাতা দেখে যাচ্ছিল। দীপার মাথা ঝিমঝিম করছিল। দীপার চোখের পাতায় যেন মৃত্যু ঘুম নেমে আসতে চাইছিল। ক্লান্তি ক্লান্তি, পাথরের চাঁইয়ের মতো বুকে চেপে বসে আছে এই ক্লান্তির ভার। এর থেকে বুঝি কোনোদিনই উদ্ধার নেই দীপার। অথচ জয়দীপটা যদি একটু মানুষের মতো মানুষ হতো। জয়দীপের নির্লজ্জতা দেখে দেখেই যেন দীপা এত ক্লান্ত হয়ে উঠেছে। ক্লান্ত, বিষণ্ণ, মেজাজি। সত্যি আজকাল যেন মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলতে বসেছে দীপা। ওর মেজাজ দেখে মা স্তব্ধ গম্ভীর। ছোট ছোট ভাই বোন তিনটে দিদিকে এড়িয়ে পালিয়ে বেড়ায়। সহজভাবে যা কথা সেটা জয়দীপই কয়, কিন্তু সে সবই তো তার নিজের স্বার্থসিদ্ধির কথা। আশ্চর্য, কি অদ্ভুত বেহায়া হয়ে গেছে ছেলেটা। যেন এই সংসার সম্পর্কে ওর কোনো দায়িত্বের প্রশ্ন নেই। নিজের ঘরে বসেই টের পাচ্ছিল দীপা, জয়দীপ বৈকালিক ভ্রমণে বেরোবার তোড়জোড় করছে। প্রথমে কলঘরে গিয়ে চৌবাচ্চার সব জলটা সাবার করে এসেছে। তারপর এখন ঘরের মধ্যে গুনগুন করে গান গেয়ে গেয়ে হাঁটা চলা করে বেড়াচ্ছে। তার মানে এ আরশি ও আরশি করে করে ঘুরে ফিরে দাড়ি কামাচ্ছে, পাউডার মাখছে, ঘাড়ে লতানো এক কাঁড়ি চুলের কেয়ারি করছে, জুলফির কায়দা বজায় আছে কিনা সেটা দেখছে। এরপর জামা প্যান্ট বাছাই করে পরা। তারপর সাজগোজ সেরে প্যান্টের পকেটে রুমাল পুড়তে পুড়তে এ ঘরের দরজায় এসে দাঁড়ানো। সব মুখস্থ হয়ে গেছে দীপার। এসে দাঁড়িয়ে কি কথা বলবে জয়দীপ সেটাও পর্যন্ত। তা সত্যি সত্যি সেই মুখস্থ হয়ে যাওয়া কথাটাই বলল জয়দীপ দরজায় দাঁড়িয়ে। লজ্জা চাপা দেবার যে বিশেষ বেপরোয়া ভঙ্গিটি আয়ত্ত করে নিয়েছে সে, সেই ভঙ্গিতে বলে ওঠে, এই দিদি, খুব মাথা ঘামাচ্ছিস তো? কোনো দরকার নেই বাবা, স্রেফ একখানা করে খাতা ধর আর ঢেড়া মেরে দে। দীপা মুখ না তুলেও টের পাচ্ছে জয়দীপের মুখটা আহ্লাদে এখন টকবক করছে। তার মানে সেই বান্ধবীটির বাড়িতে ছুটছে বোধহয়। দীপার সারা শরীর রাগে রিড়ি করে ওঠে। শুধু বেকার তবু সহ্য হয়, কিন্তু প্রেমে পড়া বেকার, অসহ্য। প্রেমে হাবুডুবু খাচ্ছেন বাবু, নিজের পায়ের তলায় মাটি নেই, একটা টলমলে ফুটো নৌকার ওপর ভর, সেসব জেনেও। আশ্চর্য, সবই তো জানেও। দীপার জীবনের কোনো কিছুই তো অজানা নেই জয়দীপের। যখন দীপার জীবনে ভালোবাসা এসেছিল তখন পিঠোপিঠি ছোট ভাইকে। দীপা বলে ওঠে, যা তো, পাকামি করতে আসিস না বড়। বলে শাসালেও পরে বলেও ফেলেছে সব, না বলে পারত না বলেই হয়তো। সেই ভালোবাসাকে দীপা সরিয়ে দিয়েছে, সেই সুখ স্বপ্নকে স্বেচ্ছায় চোখ থেকে মুছে ফেলেছে। কারণ দীপার বাবা জোর কদমে চলতে চলতে হঠাৎ চলার পথে পূর্ণচ্ছেদ টেনে হঠাৎ বিদায় নিলে, আর মা সেই ধাক্কায় প্রায় শয্যা নিলে। অকাল বার্ধক্যের শিকার মার পুরনো শান্ত মেজাজও বদলে গেল চট করে। দীপা বড়, দীপার মুখের দিকেই সমগ্র সংসার তাকিয়ে, অর্থাৎ দীপা নিজের মুখটার দিকেই তাকাবার কথা ভুলে গেল। এ সমস্তই তো জয়দীপের জানা, অথচ জয়দীপ এই সংসারের ক্ষীণ ভাড়ার থেকেই সাজিয়ে গুজিয়ে বেড়াচ্ছে
আর প্রেমও করছে। দীপার শরীর রাগে রিরি করে উঠবে না? জয়দীপ একটু উসখুস করে বললে, তোর ওই সাবঅর্ডিনেটের প্রতি বসের ভঙ্গিটা একটু দয়া করে ছাড় তো, একটু তাকা আমার দিকে। দীপা বরফ বরফ চোখ তুলে শান্ত গলায় বলে, কি কি সেটা তো বুঝতেই পারছিস, মুখে না বলিয়ে ছাড়বি না না? আমার বোধ শক্তিটা একটু কম বরাবরই, যা বলবার স্পষ্ট করেই বলতে হবে। জয়দীপ একটু এগিয়ে এসে দিদির টেবিলের ওপর ঝুঁকে দাঁড়িয়ে বলে, নেহাতি বলাবি? হ্যাঁ, তবে স্পষ্ট করে বলেই ফেলছি, কিছু মাল করি ছাড়। ফের ওই রকম অসভ্যের মতো কথা বলছিস? দীপার স্বর কটু, তীক্ষ্ণ। জয়দীপের মা ছেলে বড় হয়ে ওঠা স্তক ছেলেকে ধমক দেবার কথা ভাবতেই পারেন না। জয়দীপের বাবা তো নিজ স্বভাববশেই কখনো ছেলে মেয়েকে উঁচু গলায় কথা বলতেন না। পিঠোপিঠি দিদি ওদের বরাবর শাসন করে এসেছে, কারণ চিরদিনই ছেলেটা খালি বেপরোয়া, বেহুশ। অতএব শাসনের দরকার ছিল, আর সেই শাসনভার দীপাই নিজের হাতে তুলে নিয়েছিল। কিন্তু আগে সেই শাসনের ভঙ্গিতে একটা কোমল লাবণ্য ছিল, এখন লাবণ্য অন্তর্হিত, কোমলতা শীতল, কঠিন। দীপা অবাক হয়ে দেখে, তবু ওর মধ্যে চেতনার কোনো চিহ্ন নেই। তবে ওই বেহুশ বেপরোয়া ছেলেটা কখনো দিদির মুখের ওপর কথা বলে না। দিদির কাছে সে যেন একটা বড় মাপের ছোট ছেলে। অতএব দিদির ধমকে ভয় পাওয়া ছোট ছেলের মতোই বলে, আচ্ছা আচ্ছা বাবা, সুসভ্যের মতোই বলছি। দিদি রে, গোটা 5 টাকা ধার দে, পকেট তো গড়ের মাঠ। ধার? দীপা একটু তীক্ষ্ণ ব্যঙ্গের হুল ফুটিয়ে হাসে। তবে জয়দীপ হুলের জ্বালা গায়ে মাখে না, বলে ওঠে, নিশ্চয়, তোর সব টাকার হিসাব কি আমি রাখছি না? চাকরি হলেই সুদ শুদ্ধ ফেরত দেব। রাধা নাচলে তো তবে 7 মণ তেল পুড়বে রে। বুকটা দমিয়ে দিস নি রে দিদি, সত্যি কি আর রাধা চিরদিন চুপ করে দাঁড়িয়ে থাকবে বল? কোনোদিনও কি নাচবে না? নাচবে রে দিদি, নাচবে। সেদিন দেখিস, টাকা মাটি, মাটি টাকা, বুঝলি? নেহাত ভগবান মেরে রেখেছে, তাই ওটা কাউকে দেখাতে পারছি না। যাক, এখন তো দে 5টা টাকা। দীপা জানে, ওই বাকচাতুরি করেই দিদির মনটা ভেজাতে চায় ও, কিন্তু দীপা ভিজবে না। দীপা তাই খাতায় চোখ রেখেই শুকনো খটখটে গলায় বলে, আজ মাসের 27 তারিখ। জানি রে দিদি। জয়দীপ একটা লম্বা নিঃশ্বাস ফেলে। ওই তারিখগুলোই তো এখন জীবনের বড় সম্বল হয়েছে। 2রা থেকে 10 তারিখ পর্যন্ত অসংকোচে চাই, 11 থেকে 21 পর্যন্ত ঘাড় চুলকে চাই, আর 22 থেকে 30 লজ্জায় কাটা যাওয়া মাথাটা নিয়ে তোর কাছে হাত পাতি, বুঝলি কিনা? লজ্জা? দীপা খাতা থেকে মুখ তুলে একবার ব্যঙ্গ হাসি হাসে। লজ্জা শব্দটার বানান তুই জানিস? বানান? জয়দীপ সাবধানে ঘাড়ের লতানো চুলের মধ্যে আঙুল চালিয়ে ঘাড় চুলকে বলে, বানানটা হয়তো ঠিক জানি না রে, কিন্তু মানেটা তো জানি। ভাবিসনি, জিনিসটা আমার শরীরে নেই, আছে রে, তবে তোরা জানতে পারিস না। কি করে জানব? হ্যাঁ, তা বটে, তা বটে। পাড়া শক্ত, প্রমাণ তো দিতে পারছি না, তবু বিশ্বাস কর, চেষ্টা ত্রুটি করছি না। ও তাই নাকি? চেষ্টা করছিস? একটা নতুন কথা শুনলাম বটে। বলে নে বাবা, বলে নে, বলবার দিন পেয়েছিস যখন। ভাগ্যটা আমার বড়ই খারাপ, স্রেফ পদ্মপত্রের মতো, কিছুই লেগে যায় না, স্রেফ গড়িয়ে পড়ে যায়। কিন্তু সেই আহ্লাদি পুতুল এসব কিছু বুঝবে না রে। দিব্যি দিয়ে বসে আছে, আজকে ওকে সিনেমা দেখাতেই হবে, না দেখালে মুখ দেখা দেখি বন্ধ। বান্ধবীদের কাছে ওর নাকি প্রেস্টিজ থাকছে না। বোঝ একটু দিদি, একটু বোঝ। রাগে হাড় জ্বলে যায় দীপার। না হয় মাত্র 1.5 বছরের বড় দিদি,
কর্তব্য তো বড়, এভাবে বেহায়ার মতো কথা বলতে মুখে বাজছে না ওর? দীপার কপাল কুঁচকে ওঠে। দীপা কড়া গলায় বলে, পকেট তো গড়ের মাঠ, এত প্রেম করার শখ কেন? জয়দীপ প্যান্টের ভাঁজ ভাঙার ভয় ভুলে দিদির বিছানার উপর বসে পড়ে বলে, এ প্রশ্ন তুই আমায় করবি কি? আমি নিজেই নিজেকে কতদিন করেছি জানিস? কিন্তু প্রেম কি আর কে শখ করে রে? ও তো কম্প দিয়ে জ্বর আসার মতো হঠাৎ এসে যায়। নিজেই কি তুই জানিস না দিদি? বলেই একটু অপ্রতিভ হয়ে যায় যেন। দীপার মুখের রেখা কঠিন হয়ে ওঠে। দীপা ঠান্ডা গলায় বলে, আমার কথার দরকার নেই, থাম। জয়দীপ চট করে উঠে পড়ে দুহাতে নিজের দুই কান ধরে বলে, এই তোর কাছে মাপ চাইছি, বলে ঘর থেকে বেরিয়ে যাবার জন্য পা বাড়ায়। তারপর দীপা আবার ডাকে, এই পাজি ছেলে, না নিয়ে চলে যাচ্ছিস যে বড়? জয়দীপ ঘাড় ফিরিয়ে ক্ষুব্ধ গলায় বলে, তুই তো এতক্ষণ ধরে ২৭ তারিখ দেখিয়ে দিলি রে দিদি। বেশ করেছি, ২৭কে কি ৭ তারিখ বলবো? দীপা ড্রয়ার খুলে একটা ৫ টাকার নোট বার করে বাড়িয়ে ধরে, আর মুহূর্তে এগিয়ে এসে জয়দীপ সেটাকে প্রায় চিলের মতো ছোঁ মেরে নিয়ে প্যান্টের পকেটে পুরে বেশ নাটকীয় গলায় উচ্চস্বরে বলে, ভগবান আপনার মঙ্গল করুন দিদিমণি, বলে ৩ লাফে বেরিয়ে আসে ঘর থেকে। বেরিয়ে এসে দালানে পড়া ছাড়া গতি নেই। যেখানে দীপাদের মা চৌকির ওপর জানলা থেকে এসে পড়া রোদটুকুতে পিঠ দিয়ে মুড়ি দিয়ে উৎকণ্ঠ হয়ে বসেছিলেন। হাত পা যত গুটিয়ে যাচ্ছে তার কানটা তত বেশি কার্যক্ষম হচ্ছে। জয়দীপ বেরিয়ে আসতেই চাপা গলায় বলে ওঠেন, ভগবানের কথা কি বলছিলিস রে? ভগবান আমি কই? জয়দীপ আকাশ থেকে পড়ে, দাঁড়িয়ে বলে, ওহো হ্যাঁ বলছিলাম তো, ভগবান আমার ভাগ্যে এত দুঃখ দিয়েছেন সেই সবই বলছিলাম। এই আক্ষেপবাণীটি দীপাদের বাড়িতে একটা অভ্যস্ত বলি, কিন্তু সেটা ধরতে পারলেন না দীপার মা। বললেন, আবার বুঝি দিদির কাছে ভিক্ষে চাইতে গেছিলিস? হ্যাঁ, তাছাড়া উপায় মা, তোমার কাছে ভিক্ষে চাইতে এলে ভিক্ষে মিলত বুঝি? মা কপালে একটা থাবড়া মেরে বলে, সেই সেই কপালই বটে আমার। আমার ক্ষমতা থাকলে কি আর তোর এত দুর্দশা হয়? দুর্দশা? মাই গড, আমায় দেখে কি তোমার দুর্দশাগ্রস্ত বলে মনে হচ্ছে মা? কি যে বলো! এত বড় একটা ছেলেকে কোন সাহসে সে ওভাবে ধমক দেয় শুনি? জয়দীপ দু কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, কেন? সাহসের অভাবই বা হবে কেন? আমাকে ধমক দেবার রাইট নেই দিদির? তা আছে বই কি, দিদি যখন খাওয়াচ্ছে পড়াচ্ছে টাকাটা শিকেটা ভিক্ষে দিচ্ছে, রাইট থাকবে না? জয়দীপ এবার সত্যি হতাশ গলায় বলে, আচ্ছা মা, সব সময় তোমার এমন ছোট কথা কইতে ইচ্ছে করে কেন বলো তো? ছোট কথা? হ্যাঁ, তুমি কি ভালো কথা বলতে পারো না মা? ভালো কথা বলো, তোমার পরকালের জন্য কাজ হবে। মা ক্ষুব্ধ গলায় বলেন, আমার আবার পরকাল? মেয়ের হাত তোলায় পড়ে আছি, মেয়ের মেজাজের ভয়ে কাঁটা হয়ে আছি, আমার পরকাল? জয়দীপ বলে, দেখো মা, আমার এখন সময় নেই, তাই তোমায় আর জ্ঞান দিতে পারছি না। তবে এই বলে দিলাম, দিদির মতো মানসিক অবস্থায় আমায় এই সংসার চালাতে হলে দেখিয়ে দিতাম মেজাজ কাকে বলে। বেরিয়ে প্রায় ছুটে চলে গেল জয়দীপ। দীপার কানে এসব কথা পৌঁছায় না, এদিকটায় শুধুই দেওয়াল। আর হয়তোবা দীপা তখন মেয়েদের পরীক্ষার খাতা থেকে চোখ সরিয়ে ডুব দিয়েছে নিজের জীবনের খাতার মধ্যে। সেখানে বাইরের কোনো কথা পৌঁছাচ্ছে না। অনুপম আজকাল চিঠিপত্র দেওয়া খুব কমিয়ে দিয়েছে, যাও বা দেয় হৃদয়ের উত্তাপ বর্জিত সংক্ষিপ্ত।
কেবল কাজের চাপের কথাই লেখে, কাজের চাপে সময় পায় না, আর তার সঙ্গে হয়তো ছোট্ট একটু হুল। তোমারও তো লম্বা চিঠি পড়বার সময় নেই। সত্যি হয়তো নেই, সময় হারিয়ে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে, অথচ বুঝি অকারণেই। জয়দীপ একটু মানুষ হলে, জয়দীপ এ সংসারের দায়িত্ব নিতে পারলে দীপা তো এমন করে নিঃশেষ হয়ে যেত না। আশ্চর্য, ওর ভেতরে যে কি আছে বোঝা যাচ্ছে না। কখনো মনে হয় মায়া মমতা আছে একটু, কখনো বা মনে হয় একেবারে অনুভূতিহীন, চেতনা শূন্য। নইলে অনায়াসে মাসের ২৭ তারিখে বান্ধবীকে সিনেমা দেখানোর জন্য টাকা চেয়ে বসতে পারে কেউ? মার জন্যে একটা ওষুধ আনার কথা ছিল, সেটা আর দুদিনে হয়ে উঠবে না। আর মার ধারণা মেয়ে বলেই দীপা মায়ের শরীরের জন্য তেমন উৎকণ্ঠা করে না। ছেলে রোজগারি হলে মায়ের সকল দুঃখ ঘুচত, মা নাকি রাজার হালে থাকত। ঈশ্বরই জানেন। দীপা মনে মনে অজানা অদেখার সে ঈশ্বরকে ডেকে বলে, মার ছেলেকে খুব একটা বড় চাকরি পাইয়ে দাও। মার সেই হালটা দেখে দীপা মুক্তি পাক। দীপা আস্তে আস্তে সেই মুক্তি পাওয়া জীবনের স্বপ্ন দেখতে থাকে। সেই স্বপ্নের দীপা তার মায়ের কাছে গিয়ে দাঁড়ায়, শান্ত গলায় বলে, মা, এবার তাহলে আমার ছুটি, এবার তো তোমার ছেলে। কিন্তু দীপা কি সত্যি এই স্বপ্ন দেখেছিল? তার পরদিনই তার মুখের ভাষাটা কেড়ে নিয়ে তার বেহুশ বেপরোয়া আত্মসুখী ভাইটা এসে বলে উঠবে, দিদি, এবার তোর ছুটি? তাই বলল জয়দীপ। মায়ের কাছে আগে না গিয়ে এলো দিদির কাছে। দীপা সেদিন চিঠি লিখছিল। জয়দীপ দুমদাম করে এসে খাটের ওপর পড়ে বসে বলল, কাকে চিঠি লিখছিস দিদি? অনুপমদাকে? দীপা রেগে উঠে কড়া গলায় বলে উঠল, হ্যাঁ, রাত দিন আমি তোর অনুপমদাকেই চিঠি লিখছি। এবার থেকে লেখ লেখ। জয়দীপ খাটে বসে জোরে জোরে পা দোলাতে দোলাতে বলল, এন্তার চিঠি লিখে মরচে পড়ে আসা প্রেমটাকে ঝালিয়ে নিয়ে এবার এ বাড়ি থেকে কেটে পড়ত। এবার তো ছুটি। আমার ছুটি? দীপা যেন একটা যন্ত্রের মধ্যে থেকে কথা বলল। জয়দীপ উঠে আসলো, দিদির কান দুটো ধরে নাড়া দিয়ে বলল, হ্যাঁ রে বাবা, হ্যাঁ, দারুণ একটা চাকরি পেয়ে গেছি আমি। দীপা অনুমান করে এটা একটা চালাকি জয়দীপে। দিদির মেজাজটা হালকা করে কিছু একটা নেবার কৌশল। এরপর বলবে, অবশ্যই পেয়েছি, তবে স্বপ্নে। তারপর ওই সেই আহ্লাদী পুতুল বান্ধবীর গল্প ভাববে। মেয়েটার মা বাপ নেই, কিন্তু এমন একখানা মামা আছেন যে সে মেয়ে সর্বদাই আহ্লাদের সাগরে ভাসছে। মামা মাসির নাকি ছেলে মেয়ে নেই। তা না থাক, দীপাদের তো একটা মস্ত কেষ্টবিষ্টু কাকা আছেন যার ছেলে মেয়ে নেই। নিজের কাকা, সত্যিকারের কাকা। তা তিনি দীপাদের বাবা মারা যাবার পর উপদেশ ছাড়া আর কি বা দিয়েছিলেন সেই কেষ্টবিষ্টু কাকা? না, আর কিছু মনে করতে পারে না দীপা। দীপাদের যে এখন সংসারের চাল খাটো করা উচিত, সুখের দিনে স্মৃতি মন থেকে মুছে ফেলা উচিত, আত্মনির্ভর হওয়া উচিত, এই সবই তো জনে জনে বুঝিয়ে গেছেন। আর কাকিমা, তিনি বড় জায়ের গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে গেছেন, শরীরটার একটু যত্ন নিও দিদি, আহা কি অবস্থাই হয়েছে দেহের। দীপা, তুই বড়, মাকে একটু দেখিস। তারপর তারপর আর কি? কিচ্ছু না। অথচ জয়দীপের ওই বান্ধবীর মামা আহ্লাদী ভাগ্নি চাঁদ চাইলে চাঁদ পেরে এনে দিতে প্রস্তুত। ভগবান জানেন এসব বানানো কিনা, বা কার কারই বা বানানো, জয়দীপের নাকি তার সেই ঘুঘু বান্ধবীর। নিজের দর আর কদর বাড়াতে ওই বোকাটার কাছে হয়তো এসব বলেছে বানিয়ে বানিয়ে, অথবা জয়দীপই দিদির কাছে নিজের দর বাড়ায় এসব বলে। আসল ঘটনাটা যাই হোক, জয়দীপের সেদিন উচ্ছ্বাসটা প্রবল হয়। দিদিকে খানিকটা না শুনিয়ে ছাড়ে না। দীপার আজ ভালো লাগছিল না। দীপা ভিতরে ভিতরে নিজেকে শক্ত করে নিয়ে বলে,
হ্যাঁ তো আহ্লাদ, তা হঠাৎ এত বড় চাকরিটা কি করে পেলি? জয়দীপ দিদির খাতাপত্রের প্রতি দৃকপাত না করে টেবিলে উঠে বসে বলে, আর কি সেই মামা, সত্যি আমাদের ত্রিসীমানায় এমন একটা হৃদয়বান মামা, কাকা, মেশো, পিসে কেউ নেই রে দিদি। অথচ লোকের কেমন থাকে রে, আমাদের থাকলে কি আর ওই আহ্লাদি মামার দেওয়া চাকরিটা নিতে হতো? তা যাগ্গে, আমি তো আর চাইনি রে, নিজের গরদে তিনিই তার মামার কাছে বলেছেন। আহ্লাদি নাকি কাক কবুল করে বসে আছে, এই অধমের গলায় ছাড়া মালা দেবে না। অতএব মামাবাবুকে নিজের প্রেস্টিজ রাখতেই নিজের ফার্মের ম্যানেজারের পোস্টটা দিয়ে দিতে হলো আমায়। লোকসমাজে জামাইয়ের পরিচয় তো দিতে হবে, বল না? 1,000 টাকা মাইনে না হলে বলবে কি লোকে? দীপা ক্লান্ত গলায় বলে, আর কত ফাজলামি করবি বলতো? সর, খাতাপত্তরগুলো গেল আমার। আরে গোল্লায় যাক তোর খাতাপত্তর। তুই তাহলে ভাবছিস আমি ফাজলামি করছি? হ্যাঁ? টেবিলে আঙুলের টোকা দিয়ে বলতে থাকে, তা ভাবতেই পারিস। আমিও প্রথমে ভাবছিলাম আহ্লাদি ফাজলামি করছে। তারপর যখন মামা ডেকে বললেন, বসো, তোমার সঙ্গে কথা আছে, তখন তো আত্মাপুরুষ খাঁচা ছাড়া। নির্ঘাত কৈফিয়ত চাইবে কার হুকুমে ওনার ভাগ্নির সঙ্গে এমন লটবটি করছি। এই শীতকালে ঘামছিলাম, তারপর এই কথা শুনে সেই ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা গালে একটা চুমু খেতে ইচ্ছে হলো। জয়, বাছালতাটা রাখবি? আচ্ছা বাবা, রাখছি। আহ্লাদের নাচতে ইচ্ছে করছে বলেই তো তোর কাছে ছাড়া আর কার কাছে বলি বলতো? সত্যি বলছি রে দিদি, তোকে ছুটি দিতে পারবো। মাকে বলেছিস? মাকে বলা টলা ওসব তোর দায়, আমার দ্বারা হবে না। মাকে বলতে গেলেই হয়তো ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে বসবে। তা হোক, তুমি নিজেই বলো। অগত্যা জয়দীপ বেরিয়ে যায়। জয়দীপ ভাবতে ভাবতে যায়, ভাবি শ্বশুরের দেওয়া চাকরি বলেই কি দিদির তেমন আহ্লাদ হলো না? হতে পারে, আমারই কি একটু হয়নি? তবে নিজের গরজেই তো দিয়েছে ভদ্রলোক, আমি তো হ্যাংলার মতো চাইতে যাইনি। আর আহ্লাদিকে তো আমি সাপ জবাব দিয়েই দিয়েছিলাম, প্রেম করছো প্রেম করো, বিয়েটির কথা মুখে এনো না যেন। তোমার মামার আদরের ভাগ্নি জামাই হবার মতো যোগ্যতা আমার কস্মিন কালেও হবে না। অতএব মামা যার গলায় ঝুলিয়ে দেবে তার গলা ধরেই ঝুলে পড়ো, আর মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলো, ব্যাস। তা তিনি যদি নিজের গরজে মামাকে ধরে পড়ে এসব করে, তাতে জয়দীপের কি? দিদিটা বড্ড মানি। আর অত মানি বলেই হয়তো এখন ওর মনে হচ্ছে ওর ছোট্ট ভাই হঠাৎ ভয়ানক একটা অপমান করে গেল ওকে, যেন সে দীপার এতদিনের সমস্ত দুর্ব্যবহারের শোধ দিতে দীপার মুখের ওপর একটা চড় বসিয়ে গেল। দীপা সেই অপমানে টেবিলের ওপর ভেঙে পড়ে কেঁদে ফেলল, আর কাঁদতে কাঁদতে সেই অপমানের জ্বালাটাই একটা শোকের হাহাকারে পরিণত হল। সেই শোকের শূন্যতা দীপাকে মনে করিয়ে দিচ্ছে খুব একটা দামি জিনিস তুমি হারিয়ে ফেলেছ দীপা। আর কোনোদিনই ওই পাশাপাশি দুটো ঘরের মাঝখানের ওই দরজায় দাঁড়িয়ে একটা অবুঝ বেহুশ ছেলে বলে উঠবে না, এই দিদি কিছু ছাড়তে পারবি, পকেট গড়ের মাঠ। শুনছিলেন আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত শোক। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে। নমস্কার।